আসসালামু আলাইকুম। অধ্যায় দি অ্যাকাউন্টিং প্রসেস থেকে 4 নম্বর ক্লাসে ট্রায়াল ব্যালেন্স অথবা রেওয়ামিল ম্যাথ সমাধান করা হবে। প্রথমে বেসিক বিষয়গুলো আলোচনা করে নেই। যে কোনো ব্যবসার প্রতিষ্ঠানে কি কি লেনদেন হয়েছে সেগুলো চিহ্নিত করা হয় প্রথমে। তারপর জাবেদা দাখিলায় জাবেদা দাখিলা থেকে এক একটা এন্ট্রির জন্য আলাদা করে খতিয়ান তৈরি করা হয়। খতিয়ানের জেরগুলো নিয়ে তারপরে রেওয়ামিল অথবা ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয়। তো রেওয়ামিলের 2টা গড় আছে, একটা হলো ডেবিট আর একটা হলো ক্রেডিট। ডেবিট ক্রেডিটে যদি টাকাটা মিলে যায় তখন ধরে নেওয়া হয় এখন পর্যন্ত যত হিসাব করা হয়েছে হিসাবগুলো ঠিক আছে, এটা ধরে নেওয়া হয়। আচ্ছা, আমরা সম্পূর্ণ ক্লাসটা দেখলে সব কিছু বুঝতে পারবো। শুরুতে আমরা জেনে নিব রেওয়ামিলে কী কী আসবে না। বিগিনিং ক্যাশ ইন হ্যান্ড অথবা ব্যাংক, মানে প্রারম্ভিক হাতে নগদ ব্যাংক জমা, এগুলো রেওয়ামিলে আসে না। সমাপনী মজুত পণ্য ইন্ডিং ইনভেন্টরি, এটা রেওয়ামিলে আসে না। আমরা জানি হিসাব হলো 5টা: সম্পদ, ব্যয়, আয় দায়, মালিকানা সত্ত্ব। এই 5টার মধ্য থেকে সম্পদ এবং ব্যয় রেওয়ামিলে ডেবিটে বসে, আয় দায় মালিকানা সত্ত্ব রেওয়ামিলে ক্রেডিটে বসে। এটা কি মনে থাকবে? আমরা জানি হিসাব 5টা: সম্পদ, ব্যয়, আয় দায়, মালিকানা সত্ত্ব। যেই সকল এন্ট্রি সম্পদ এবং ব্যয়ের মধ্যে পড়বে এগুলো রেওয়ামিলে ডেবিট। যেই সকল এন্ট্রি আয় দায় মালিকানা সত্ত্বের মধ্যে পড়বে এগুলো রেওয়ামিলে ক্রেডিট। এতটুকু মনে রাখলেই যথেষ্ট। তো এখানে ধারাবাহিকতা অনুযায়ী 6 নম্বর ম্যাথের সমাধান আজকের ক্লাসে আমরা করব। শুরুতে আমরা প্রশ্নে কি বলা হয়েছে এগুলার ব্যাখ্যা আমাদের জানা আছে কিনা আমরা এটা দেখি। যেটা জানা নেই এটা আমি ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে আছে ক্যাশ ইন হ্যান্ড অন জানুয়ারি 1 তারিখ 8,500 টাকা। হাতে নগদ আছে জানুয়ারি মাসের 1 তারিখে 8,500 টাকা, ডিসেম্বরের 31 তারিখে 19,500 টাকা। একটু আগে আমরা জেনে এসেছি যে ক্যাশ ইন হ্যান্ড বিগিনিং জানুয়ারি 1 তারিখ মানে তো বিগিনিং, ডিসেম্বরের 31 তারিখ মানে হলো সমাপনী। বিগিনিং যেটা এটা তো আসে না, তাহলে ক্যাশ ইন হ্যান্ড বিগিনিং আসবে না, জানুয়ারি 1 তারিখের এটা আসবে না, কিন্তু ডিসেম্বরের 31 তারিখে যে 19,500 টাকা এটা আসবে। ইনভেন্টরি অন হ্যান্ড মানে মজুত পণ্য, যেটা জানুয়ারি মাসে 18,700, ডিসেম্বর মাসে 12,400। মজুত পণ্য আবার ডিসেম্বর 31 তারিখ সমাপনী, যেটা এটা আসে না, তাহলে জানুয়ারি মাসে যে 18,700 এটাই কিন্তু আসবে। হাতে নগদ এটা সম্পদের মধ্যে পড়ে, আর মজুত পণ্য প্রারম্ভিক যেটা এটা ব্যয়ের মধ্যে পড়ে। পড়ে আছে পারচেজ, পারচেজ এটা ব্যয়ের মধ্যে পড়ে। এটার ব্যাখ্যা এখন আর আমি করলাম না, এগুলো বেসিক ক্লাসে আছে। অ্যাপ্রেন্টিসশিপ এলোয়ান শিক্ষানবিশ ভাতা, এটাও ব্যয়ের মধ্যে পড়ে। রিটার্ন ইনওয়ার্ড বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত রিটার্ন ইনওয়ার্ড এটার বাংলা অর্থ হচ্ছে বিক্রয় ফেরত, তো বিক্রয় ফেরতও ব্যয়ের মধ্যে পড়ে। সেলস বিক্রয় এটা আয়ের মধ্যে পড়ে। ইকুইপমেন্ট যন্ত্রপাতি স্থায়ী সম্পদের মধ্যে পড়ে। রিটার্ন আউটওয়ার্ড ক্রয় ফেরত, ক্রয় ফেরত আয়ের মধ্যে পড়ে। ক্যারিজ ইনওয়ার্ড, ক্যারিজ আউটওয়ার্ড বিক্রয় পরিবহন, ক্রয় পরিবহন এগুলো ব্যয়ের মধ্যে পড়ে। পরিবহন বলতে যে বিক্রয় করে গাড়ি ভাড়া করে তারপর পৌঁছে দেওয়া, এটা হলো বিক্রয় পরিবহন। আর ক্রয় পরিবহন হচ্ছে যে কোনো কিছু ক্রয় করে গাড়ি ভাড়া করে নিয়ে আসা, এটা হলো ক্রয় পরিবহন। পরে আছে বন্ড ইস্যুড। এখন বন্ড ইস্যুড কোন হিসাবে পড়ে এটা বুঝতে হবে। তো বন্ড ইস্যুড স্যালারি এক্সপেন্স বেতন খরচ ব্যয়ের মধ্যে পড়ে। বন্ড পারচেজ, বন্ড ক্রয় এটাও কোন হিসাবের মধ্যে পড়ে আমাদের বুঝতে হবে। তাহলে এই দুইটা হলো ব্যাখ্যার বিষয়। এখন একটু ব্যাখ্যা করতেই হচ্ছে, তোমরা
ধৈর্য ধরে আলোচনাটা শোনো। বন্ড ইস্যুড কি? যৌথ মূলধনী কোম্পানি বা যে কোনো কোম্পানি ব্যবসা শুরু করার জন্য মূলধনের প্রয়োজন। তো মূলধন গঠন করার জন্য কোম্পানি যেটা করে, মূলধন গঠন করার জন্য কোম্পানি শেয়ার ইস্যু করে। একটা হলো শেয়ার ইস্যু করে, আরেকটা হলো বন্ড অথবা ডিবেঞ্চার। বন্ডের আরও একটা নাম আছে ডিবেঞ্চার, বাংলায় হলো ঋণপত্র। কোম্পানির শেয়ার অথবা বন্ড এই দুইটা ইস্যু করে মানে সরবরাহ করে। একটা শেয়ারের মূল্য ধরো 1,000 টাকা, কোম্পানির প্রয়োজন 1 লক্ষ টাকা। এখন 100টা শেয়ার যদি কোম্পানি ইস্যু করে তাহলে 1 লক্ষ টাকা হয়ে যাবে। ইস্যু মানে ধরে নিতে পারো বিক্রি করে বা সরবরাহ করে। যাদের কাছে শেয়ার ইস্যু করে কিংবা যাদের কাছে শেয়ার বিক্রি করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। ধরে নিলাম যে কোম্পানির 5টা শেয়ার আমি নিজেই ক্রয় করে নিছি, তাহলে আমিও একজন শেয়ার হোল্ডার। এখন প্রশ্ন হলো শেয়ার আমি ক্রয় করব কেন? উত্তর হলো, এই যে শেয়ার আমি ক্রয় করেছি, আমার টাকাটা নিশ্চয়ই কোম্পানির কাছে গেছে। শেয়ার কি? কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। আমার টাকাটা কোম্পানির কাছে গেছে, আমার টাকা নিয়ে কোম্পানি ব্যবসা করবে। ব্যবসায়ের যে আয় হবে এটাকে বলা হয় শেয়ার প্রতি আয়, মানে আর্নিং পার শেয়ার যত হবে। আয়ের কিছু অংশ আমাকে দিবে, যেমন 10 টাকা শেয়ার প্রতি আয়, 4 টাকা আমাকে দিল, 6 টাকা নিজেদের কাছে রেখে দিল। আমাকে যেটা দিল এটা হলো ডিভিডেন্ড অথবা লভ্যাংশ, আর নিজেদের কাছে যেটা রেখে দিল এটা হলো রিটেনশন। এই হলো বিষয়। তো আমরা যেটা বুঝতে পারলাম যে কোম্পানির শেয়ার ইস্যু করে, ঠিক একই রকমভাবে যেরকমভাবে কোম্পানি শেয়ার ইস্যু করে মূলধনটা গঠন করে, বন্ড অথবা ঋণপত্র ইস্যু করে মূলধন গঠন করে। এরকমও হতে পারে যে 1 লক্ষ টাকা ঋণপত্র ইস্যু করলো, 10% ইন্টারেস্ট দিবে প্রতি বছরে, 1 লক্ষ টাকা ঋণ নিল। এটাকে বলা হয় বন্ড বা ঋণপত্র। যারা এই বন্ড অথবা ঋণপত্র ক্রয় করেছে, বন্ড হোল্ডার্স, তারা প্রতি বছরে 10% ইন্টারেস্ট পাবে। কিন্তু এই যে কোম্পানি বন্ডটা ইস্যু করলো, ইস্যু করেই তো 1 লক্ষ টাকা নিয়েছে ধরে নিলাম। এই যে ইস্যু করলো, এখন কোম্পানি তো 1 লক্ষ টাকা পেয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে কোম্পানিকে 1 লক্ষ টাকাও দিতে হবে, সাথে ইন্টারেস্টও দিতে হবে। তাহলে এটা কি বোঝায়? নিশ্চয়ই এটা দায় বোঝায়। সুতরাং বন্ড ইস্যুড, কোনো কোম্পানি যদি, এটা ধরে নিলাম আমার ব্যবসা প্রতিষ্ঠান, কোনো কোম্পানি যদি বন্ড ইস্যু করে, মূলত দায়ের সৃষ্টি হলো, দায়বদ্ধ হয়ে গেল। তো বন্ড ইস্যুড এটা দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পড়ে। এখানে বন্ড ইস্যু করা হয়েছে 10,000 টাকা, এই যে ঋণপত্র ইস্যু করে 10,000 আনা হয়েছে, যাদের কাছ থেকে ঋণ আনা হয়েছে তাদেরকে দিতেই হবে। সুতরাং এটা দায়। স্যালারি এক্সপেন্স, বেতন খরচ ব্যয়ের মধ্যে পড়ে। তারপর বন্ড পারচেজ, এটা কিসের মধ্যে পড়ে এটাও বুঝতে হবে। কোনো একটা কোম্পানি বন্ড ইস্যু করলো, আর আমি সেটা, এই কোম্পানির মালিক আমি সেটা ক্রয় করলাম। অথবা যে কোনো ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠান, আমি বন্ডটা পারচেজ করলাম। এটা আমি কি করলাম? মূলত মনে করো 30,000 টাকা কোনো একটা কোম্পানি ঋণপত্র ইস্যু করলো। তো আমি দেখলাম যে এটা ক্রয় করলে বাৎসরিক 10% ইন্টারেস্ট পাওয়া যাবে। তাহলে আমি কি করলাম? আমি এটা বিনিয়োগ করলাম। এই যে বন্ডটা আমি ক্রয় করলাম, আমি 30,000 টাকা কিন্তু বিনিয়োগ করেছি, আর বিনিয়োগ করার কারণে প্রতি বছর 10% ইন্টারেস্টটা পাওয়া যাবে। এটা মূলত আমি কি করেছি? বিনিয়োগ করেছি। তাই বন্ড ক্রয় এটাকে বলা হয় সম্পদ বা বিনিয়োগ সম্পদ। এগুলো নিয়ে সম্পূর্ণ বইয়ের বেসিক ক্লাসে আলোচনা আছে। আশা করছি বন্ড ইস্যু কি আর বন্ড পারচেজ কি বুঝতে পেরেছ। বন্ড ইস্যুর দায়, বন্ড পারচেজ এটা সম্পদের মধ্যে পড়ে। প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স ফ্রম দি ফলোয়িং লেজার ব্যালেন্স অ্যান্ড ফাইন্ড আউট হিজ ওপেনিং ক্যাপিটাল। এগুলো খতিয়ানের জের এগুলো পরবর্তী ক্লাসেও তোমরা বুঝতে পারবে। এই খতিয়ানের জেরগুলো নিয়ে রেওয়া মিল তৈরি করার জন্য বলা হয়েছে। আর সম্পূর্ণ উদ্দীপকের মধ্যে ক্যাপিটালের পরিমাণটা দেওয়া নেই। যেহেতু ক্যাপিটালের পরিমাণটা দেওয়া নেই, তো এটা আমাদের বাহির করতে হবে রেওয়া মিলের মাধ্যমে। কীরকম একটু পরেই বুঝতে পারবেন। এখন কথা হলো, প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স ফ্রম দি ফলোয়িং লেজার ব্যালেন্স অ্যান্ড ফাইন্ড আউট হিজ
ওপেনিং ক্যাপিটাল এবং প্রারম্ভিক মূলধন বাহির করো। আমি এক এক করে যতটা এন্ট্রি আছে সবগুলোই বসাবো। সম্পদ এবং ব্যয় যতটা, এটা রেওয়া মিলে ডেবিটে। এই হলো রেওয়া মিলের টেবিল, ট্রায়াল ব্যালেন্স, সিরিয়াল নাম্বার, ডিটেলস, রেফারেন্স, তারপর ডেবিট, ক্রেডিট। সম্পদ এবং ব্যয়, এই ঘরে কী কী বসবে? সম্পদ এবং ব্যয়, এই ঘরে আয় দায় মালিকানা সত্ত্ব, মনে থাকবে না? আবার মালিকানা সত্ত্ব নিয়ে সম্পূর্ণ বইয়ের বেসিকের 1 নম্বর ক্লাসে আলোচনা আছে। যেটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করবে এটা আবার ক্রেডিট ঠিক থাকবে, কিন্তু যেটা মালিকানা সত্ত্ব হ্রাস করবে এটা আবার ডেবিটে চলে আসবে। বিপরীত মালিকানা সত্ত্ব যেমন উত্তোলন, এটা আবার ডেবিটে চলে আসবে। একেবারে ক্লিয়ার বিষয়। আর এতটা গুরুত্ব দিয়ে আমি এই ক্লাসটা তোমাদেরকে নিচ্ছি শুধুমাত্র পরীক্ষায় ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিল কমন পাওয়ার জন্য নয়। এটা পরবর্তী অধ্যায়ে যে অ্যাডজাস্টিং এন্ট্রিজ অথবা ফিনান্সিয়াল স্টেটমেন্টের গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান তোমাদের করতে হবে কিংবা ওয়ার্কশিট, এগুলার উদ্দীপক হিসাবে কিন্তু রেওয়া মিলে দেওয়া থাকে। এখন রেওয়া মিল সম্পর্কে যদি তোমাদের জ্ঞান না থাকে, ধারণা না থাকে, তাহলে ওই সময় তোমাদের কাছে সহজ হবে কিভাবে? আমি তো চাই তোমাদেরকে একেবারে সহজ করে বোঝাতে, এবং আমি আশা করছি তোমরা সহজে বুঝতে পারছো। যারা আগের ক্লাসগুলো দেখেছো তোমরা বুঝতে পারতেছো যে আমার পরবর্তী ক্লাসগুলো কেমন হতে পারে। তো এখন পর্যন্ত যারা পেইড কোর্সে ভর্তি হয়ে উপকৃত হচ্ছ, তোমাদের কাছে দাবি থাকবে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবেন, তাদেরকে পরামর্শ দিবেন তারাও যাতে পেইড কোর্সে ভর্তি হয়ে যায়। এখানে আমি নামমাত্র কোর্স ফি নিচ্ছি। আচ্ছা, এখন আমি মূল আলোচনায় যাচ্ছি। এবার আমি এক এক করে নামগুলো এখান থেকে নিয়ে নিব। যেমন এখানে ক্যাশ ইন হ্যান্ডের প্রারম্ভিকটা আমি আনবো না, এটা আনবো না, কিন্তু সমাপনী এটা সম্পদে পড়ে। সম্পদ যেহেতু রেওয়া মিলে ডেবিট। ইনভেন্টরি আমি এটা প্রারম্ভিকটাই আনবো, সমাপনীটা আনবো না কারণ এটা আসে না। তো ইনভেন্টরি এটা ব্যয়ের মধ্যে পড়ে, প্রারম্ভিক যেহেতু ব্যয় রেওয়া মিলে ডেবিট। যেমন এখানে আসছে রেওয়া মিলে কী আসবে না? প্রারম্ভিক হাতে নগদ ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, এগুলো রেওয়া মিলে আসে না। আচ্ছা, তাহলে দুইটা আগে আমি লিখে নিই, আমি একটু চিহ্নিত করে রাখি। ক্যাশ ইন হ্যান্ড এটা সমাপনীটা আনা হয়েছে, আর ইনভেন্টরি এটা প্রারম্ভিকটা আনা হয়েছে, সমাপনী ইনভেন্টরি এটা আনা হয় নাই। তো টাকাগুলো আমি লিখে নিচ্ছি, লক্ষ্য করো। সিরিয়াল নম্বর এখানে 1, 2, 3 এরকম। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড এটা তো প্রারম্ভিক আসবে না, সমাপনী 19,500 টাকা ছিল, সম্পদ হওয়ার কারণে ডেবিট। 2 নম্বরে ইনভেন্টরি অন হ্যান্ড প্রারম্ভিক যেটা, তো এটার নাম হচ্ছে বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি এটা ব্যয়ের মধ্যে পড়ে, সমাপনী আসবে না, প্রারম্ভিকটা নিয়ে আসলাম 18,700। তারপরে এখানে কি কি আছে আমরা দেখে, এখানে দেখতে পাচ্ছি পারচেজ এটা ব্যয়ের মধ্যে পড়ে 21,700। তো এটা করব আমি ডেবিট, ব্যয় হওয়ার কারণে। অ্যাপ্রেন্টিসশিপ অ্যালোয়ান্স 18,000 ব্যয় হওয়ার কারণে ডেবিট। রিটার্ন ইনওয়ার্ড বিক্রয় ফেরত ব্যয় হওয়ার কারণে ডেবিট। সেলস এটা আয় হওয়ার কারণে ক্রেডিট। ইকুইপমেন্ট এটা সম্পদ হওয়ার কারণে ডেবিট। রিটার্ন আউটওয়ার্ড ক্রয় ফেরত আয় হওয়ার কারণে ক্রেডিট। ক্যারিজ ইনওয়ার্ড ক্যারিজ আউটওয়ার্ড ব্যয় হওয়ার কারণে ডেবিট। বন্ড ইস্যুড এটা দায় হওয়ার কারণে ক্রেডিট। স্যালারি এক্সপেন্স এটা ব্যয় হওয়ার কারণে ডেবিট। তারপর স্যালারি এক্সপেন্স 14,000। বন্ড পারচেজ এটা সম্পদ হওয়ার কারণে ডেবিট। সম্পদ এবং ব্যয় যতটা ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। এখন সিরিয়ালি যেখানে যেটা আছে ধারাবাহিক আমি এখন লিখে নিচ্ছি, আর আমার পাশে বই আছে, আমি বই থেকে মানগুলো বসিয়ে দিচ্ছি। তো ধারাবাহিক এখন আমি এটা লিখে নিচ্ছি এখানে কী কী আছে প্রশ্নের মধ্যে। 2 নম্বরটা শেষ, এখন 3 নম্বরে
আছে পারচেজ। পারচেজ 21,700 টাকা, এটা ব্যয়ের মধ্যে পড়ে। 4 নম্বরে অ্যাপ্রেন্টিসশিপ অ্যালাউয়েন্স। অ্যাপ্রেন্টিসশিপ অ্যালাউয়েন্স সম্পূর্ণ লিখে দিবেন। 1800 টাকা, এটা ব্যয়ের মধ্যে পড়ে, এই জন্য ডেবিট। পরে আছে এখানে রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড বিক্রয় ফেরত, এটা ব্যয়ের মধ্যে পড়ে 2100 টাকা, এই জন্য এটা করা হলো ডেবিট। 6 নম্বরে আছে এখানে রিটার্ন ইনওয়ার্ড পরে সেলস। আয় হওয়ার কারণে ক্রেডিট, এটা টাকার পরিমাণ হচ্ছে 58,700। 7 নম্বরে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট 37,500 সম্পদ হওয়ার কারণে ডেবিট। পরে আছে সিরিয়াল 8 নম্বর। 8 নম্বরে রিটার্ন আউটওয়ার্ড। ক্রয় ফেরত, এটা আয় হওয়ার কারণে ক্রেডিট, টাকার পরিমাণ 1500। 9 নম্বরে আছে ক্যারিজ ইনওয়ার্ড। ক্যারিজ ইনওয়ার্ড বিক্রয় পরিবহন 2200, ব্যয় হওয়ার কারণে ডেবিট। 10 নম্বরে আছে এখানে ক্যারিজ আউটওয়ার্ড। বিক্রয় পরিবহন, ক্রয় পরিবহন, এটা ব্যয় হওয়ার কারণে ডেবিট। দুইটাই কিন্তু ব্যয়ের মধ্যে পড়ে, একটু আগে ব্যাখ্যা করেছে। 11 নম্বর। 11 নম্বর হচ্ছে বন্ড ইস্যুড। দায়ের মধ্যে পড়ে 10,000 টাকা ক্রেডিট করা হয়েছে। সম্পদ এবং ব্যয় ডেবিট, আদায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। 12 নম্বরে আছে এখানে স্যালারি এক্সপেন্স। ব্যয় হওয়ার কারণে ডেবিট, টাকার পরিমাণ 14,000। 13 নম্বর বন্ড পারচেজ। এটা তো সম্পদের মধ্যে পড়ে, তাই না? তো এটা ডেবিট, সম্পদ যেহেতু ডেবিট করা হলো। প্রশ্নে যা বলা হয়েছে, ট্রায়াল ব্যালেন্স তৈরি করো, আর ওপেনিং ক্যাপিটাল বাইর করার জন্য বলা হয়েছে। তার মানে ওপেনিং ক্যাপিটাল কী পরিমাণ সেটা বাইর করতে হবে, যেটা এখানে দেওয়া নেই। কিন্তু কিসের উপর ভিত্তি করে আমি বাইর করব? আমরা জানি রেওয়া মিলে ডেবিট এবং ক্রেডিট কিন্তু সমান হয়ে যায়। তো এখন আমাদের করণীয় হচ্ছে, আমরা দেখব যে ডেবিট ক্রেডিটে সমান করার জন্য একটা বিষয় তোমাদের চিন্তা করতে হবে। 14 নম্বরে আমাদের বাইর করার জন্য বলা হয়েছে ক্যাপিটাল। প্রশ্ন হলো তোমাদের কাছে ক্যাপিটাল কোন হিসাবের মধ্যে পড়ে? নিশ্চয়ই মালিকানা সত্ত্বের মধ্যে। তো মালিকানা সত্ত্ব, এটা ক্যাপিটাল মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে এটা রেওয়া মিলে ক্রেডিট হওয়ার কথা। তার মানে টাকা যেটাই আসুক না কেন, এটা কিন্তু এখানেই বসবে, ক্যাপিটাল এখানে বসার কথা। এখন এটা বাহির করবো কিভাবে? আমরা জানি রেওয়া মিলের উভয় দিক সমান হয়। তো উভয় দিক যেহেতু সমান হয়, তাহলে আগে আমরা হিসাব করব এই ডেবিটের দিকটা। এখানে যে ডেবিটের যে টাকাগুলো আছে শুরু থেকে শেষ পর্যন্ত, এটা হিসাব করে নিব ক্যালকুলেটারে। তো হিসাব করে দেখব আমরা 1,50,200 টাকা হচ্ছে।
ডেবিটে যেহেতু 1,50,200 টাকা হচ্ছে, ক্রেডিটও 1,50,200 টাকা হওয়ার কথা। এখানে লক্ষ্য করো, যেহেতু রেওয়া মিলে ডেবিট এবং ক্রেডিট সমান হয়ে যায় আমরা জানি, তো ডেবিটে যেহেতু 1,50,200, ক্রেডিটও তাই হবে। এটার উপর ভিত্তি করে এখানে দেখো 58,700 আর 1,500 যোগ করলে হবে এখানে 60,200, তার সাথে আরও 10,000 যোগ করলে 72,200। বাকি আসছে শুধুমাত্র এখানে ক্যাপিটালের টাকাটা যেটা দেওয়া নেই, কিন্তু এটা কত হতে পারে? ওই যে 72,200 উপরের টাকা, এটার সাথে আরও 80,000 টাকা যোগ করলে 1,50,200 হবে। মানে উপরের টাকাগুলো যোগ করে 72,200 হয়। 1,50,200 থেকে 72,200 বিয়োগ করলে 80,000 আমরা পাবো। এটাই কিন্তু এই ক্যাপিটালের ঘরে বসবে। সুতরাং এটা এখানে আমরা বসিয়ে দিব এরকম, ক্যাপিটালের টাকার পরিমাণ 80,000 টাকা। এটাই উত্তর। এই যে 80,000 টাকা বাহির করার জন্য বলা হয়েছে। আমরা এটা কিভাবে বাহির করলাম? রেওয়া মিলের উভয় দিক সমান হয়, ওইটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এটা বাহির করেছি। আশা করছি ক্লিয়ার। আচ্ছা, এখন আরও একটা ম্যাথ তোমরা দেখো। The accounts is the ledger of risk delivery service contain the following balance on July 31, 2019. Prepare a trial balance and fill in the missing amount for cash. রেওয়া মিল তৈরি করো, ক্যাশের যে টাকাটা এখানে মিসিং আছে সেটা বাইর করো। ব্যাখ্যা তো আমাদের জানা আছে, সম্পদ এবং ব্যয় রেওয়া মিলে ডেবিটে, আদায়, মালিকানা সত্ত্ব ক্রেডিটে। আমি শুধু এতটুকু বলে দিচ্ছি যে কোনটা কোন হিসাবে পড়ে, ব্যাখ্যায় এখন আর যাব না। অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার সম্পদ, অ্যাকাউন্ট পেবল দায়, হ্যাঁ পাওনাদার দায়, ক্যাশ নগদ সম্পদ, এটার টাকা কিন্তু মিসিং আছে, এটা বাইর করতে হবে। ডেলিভারি ইকুইপমেন্টস স্থায়ী সম্পদ, গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স, গ্যাস এবং তেল খরচ এটা ব্যয়ের মধ্যে পড়ে। ইন্স্যুরেন্স এক্সপেন্স, বিমা খরচ এটা ব্যয়ের মধ্যে পড়ে। নোটস পেবল প্রদেয় বিল দায়ের মধ্যে পড়ে। প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বিমা, অগ্রিম পরে যদি ব্যয় জাতীয় শব্দ থাকে এটা চলতি সম্পদের মধ্যে পড়ে। রিপেয়ার এক্সপেন্স মেরামত খরচ ব্যয়ের মধ্যে পড়ে। সার্ভিস রেভিনিউ এটা আয়ের মধ্যে পড়ে। ড্রয়িং উত্তোলন বিপরীত মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। ক্যাপিটাল মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। স্যালারি এক্সপেন্স ব্যয়, স্যালারি পেবল দায়। এখন সম্পদ, ব্যয়, আদায়, মালিকানা সত্ত্ব কোনগুলো সবই তোমরা জানো। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে শুরু করে একেবারে স্যালারি পেবল পর্যন্ত সব কিছু এখন আমি লিখে নিচ্ছি রেওয়া মিল টেবিলের মধ্যে। ক্যাশের অ্যামাউন্টটা যে বাইর করব একই নিয়ম, তবে এটা বুঝিয়ে দিলে আশা করছি রেওয়া মিল সংক্রান্ত যে কোনো ম্যাথ তোমাদের পরীক্ষায় আসুক না কেন ওইটা তোমরা পারবে। তো এখন আমি যাচ্ছি সরাসরি সমাধানে। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে শুরু করে এই সব কিছু আমি এক এক করে ডেবিট ক্রেডিট মিলিয়ে বসিয়ে দিচ্ছে, আর টাকাগুলো এখান থেকে নিতেছে। তো আমার পাশে বই আছে, আমি বই থেকে এগুলো তুলে নিচ্ছে। তো আমি বলেছিলাম যে আমি তোমাদের হাতে কলমে লিখে বোঝাতে চাই, যদিও একটু সময় লাগে কিন্তু তোমরা বুঝবে সহজে। এই জন্য ধৈর্য ধরে ক্লাসগুলো দেখতে হবে। একটু লম্বা হতে পারে ক্লাসগুলো, তবে ধৈর্য ধরে দেখতে হবে। আচ্ছা, তো এখানে কী কী আছে আমি দেখি। 1 নম্বরে সিরিয়াল নাম্বার লিখে নিচ্ছে। অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার এটা সম্পদের মধ্যে পড়ে, এই জন্য ডেবিট 8,700 টাকা। 2 নম্বরে অ্যাকাউন্টস পেবল, এটা দায়ের মধ্যে পড়ে 7,396 টাকা আছে। 3 নম্বরে ক্যাশ আছে। ক্যাশ কিন্তু এটা সম্পদের মধ্যে পড়ে। ক্যাশের বাংলা অর্থ নগদ, কিন্তু টাকাটা দেওয়া নাই, মিসিং আছে, এটা আমরা পরে বাইর করব। আপাতত আমি এরকমভাবে লিখে নিলাম। 4 নম্বরে ডেলিভারি ইকুইপমেন্ট, শুধু ইকুইপমেন্ট লিখে নিচ্ছি। স্থায়ী সম্পদের মধ্যে পড়ে 49,360। 5 নম্বরে গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স,
গ্যাস এবং তেল খরচ, এটা ব্যয়ের মধ্যে পড়ে 758 টাকা। সম্পদ এবং ব্যয় হলে কিন্তু ডেবিটে, আদায় মালিকানা সত্ত্ব হলে ক্রেডিটে। 6 নম্বরে ইন্স্যুরেন্স এক্সপেন্স। এটা ব্যয়ের মধ্যে পড়ে 523 টাকা। 7 নম্বরে নোটস পেবল। প্রদেয় বিল, এটা দায়ের মধ্যে পড়ে 18,450। এটা দায়ের মধ্যে পড়ে কিভাবে, এটার ব্যাখ্যায় এখন আর আমি যাব না, এগুলো আমি বেসিক ক্লাসে বুঝিয়ে দিয়েছি। প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স এটা সম্পদের মধ্যে পড়ে, এই জন্য এটা ডেবিট। 9 নম্বরে রিপেয়ার এক্সপেন্স। নয় নম্বরে এখানে রিপেয়ার এক্সপেন্স মেরামত খরচ, এটা ব্যয়ের মধ্যে পড়ে, এই জন্য এটা ডেবিট। 10 নম্বরে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ এটা আয়ের মধ্যে পড়ে 10,000 টাকা আছে, এই জন্য এটা ক্রেডিট। তারপর 11 নম্বরে এখানে আছে ড্রয়িংস। বিপরীত মালিকানা সত্ত্ব, এটা মালিকানা সত্ত্ব হ্রাস করে, এই জন্য ডেবিট 700 টাকা। 12 নম্বরে আছে এখানে ক্যাপিটাল। মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, এই জন্য এটা ক্রেডিট 42,000। 13 নম্বরে স্যালারি এক্সপেন্স। ব্যয়ের মধ্যে পড়ে, এই জন্য ডেবিট 4,428। 14 নম্বরে এখানে স্যালারিজ পেবল। স্যালারি পেবল এটা দায়ের মধ্যে পড়ে 815। আচ্ছা, এই লেখা শেষ। এখন আমাদের হিসাব করতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এটা কিভাবে বের হতে পারে। এখানে ডেবিটে ক্যাশের টাকাটা কিন্তু আমরা লিখি নাই, কেন? কারণ এটা মিসিং আছে। আমরা জানি রেওয়া মিলে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের টাকা কিন্তু সমান হয়, এটা আমরা জানি। এখন আমি একটু হিসাব করে নিব তোমাদের সামনে, একটা ক্যালকুলেটর আমি হাতে নিচ্ছি। যেহেতু রেওয়া মিলে ডেবিট এবং ক্রেডিট সমান হয়, ডেবিটের টাকা মিসিং আছে, তাহলে বলো তো কোন দিকের টাকা বেশি হবে? নিশ্চয়ই ক্রেডিটের। তো ক্রেডিটের টাকা বেশি হবে। তো এটা আমি হিসাব করে নিই। প্রথমে আছে 7,396, ওকে। পরে আছে এখানে 18,450 যোগ 10,000, 10,000 আর 42,000, এখানে হলো 52,815, 52,815। তো যোগ করলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 78,661।
তো এটা হচ্ছে বেশি, এটা ক্লোজড। এই দিকেও কিন্তু সমান টাকা হবে, এই দিকেও সমান টাকা হবে। তাহলে ক্যাশের টাকা কত হতে পারে? এটা এখন যদি আমরা এখানে ক্যাশের টাকা ছাড়া ডেবিটে যতগুলো টাকা আছে যদি যোগ করে নেই, যোগ করে যদি আমরা যোগফলকে ৭৮,৬৬১ থেকে বিয়োগ করি, অবশিষ্ট যে টাকা থাকবে এটা নিশ্চয়ই হলো ক্যাশের টাকা। বোঝাতে পেরেছে? আচ্ছা, তাহলে আমি যোগ করি ৮৭০০। প্রথমে ক্যালকুলেটারে ৮৭০০ প্লাস ৪৯,৩৬০, ৪৯,৩৬০, ৮৭০০, ৪৯,৩৬০, ৭৫৮, তারপর ৫২৩, ২,০০০, ৯৬১ আর ৭০০, ৪,৪২৮। এখানে হচ্ছে ৬৭,৪৩০ যোগফল। যদি ৭৮,৬৬১ থেকে বিয়োগ করি ১১,২৩১, এটাই ক্যাশের টাকা। তাহলে ক্যাশের টাকা উত্তর আমরা এখানে পেয়ে গেলাম ১১,২৩১ টাকা। এটাই উত্তর। আশা করব সকল শিক্ষার্থীরা এই ক্লাসটা বুঝতে পেরেছ, অনেক গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য। যারা পেইড কোর্সে ভর্তি আছো পরবর্তী ক্লাসগুলো দেখো।